নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 26 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু 1 থেকে 25 পর্যন্ত যা সেট দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। এখানে কিন্তু কি হয়, এখানে কোশ্চেনের সাথে সাথে কিন্তু অপশানের উপরেও কিন্তু আমরা অনেক তথ্য দিয়ে থাকি। ফলে তোমাদের এটা মানে দেখতে মনে হচ্ছে 50টা কোশ্চেন, তো ওভারঅল তোমরা দেখবে এখানে 60-এর বেশি কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়, তার থেকেও বেশি, এর কম না। প্রত্যেকটা পার্টে কোনো পার্টে হয়তো কোশ্চেন আনসার করেও অনেক সময় ছেড়ে দিই। তো ম্যাক্সিমাম আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রচুর কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়, মানে অপশনের উপরও। তো এই কারণে ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আর একটা কথা বলে দিই, আমাদের সন্তু একাডেমিতেই এই চ্যানেলের নামেই কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ আছে। তো যারা যারা জয়েন করোনি, আমি তোমাদের ইনবক্স না, কি বলে ওটাকে, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 26 নিয়ে আলোচনা করি। বলছে, কৃত্রিম ইনসুলিন কে আবিষ্কার করেন? চার্লস হারবার্ট বেস্ট, জন লোগি বেয়ার্ড, আলবার্ট আইনস্টাইন নাকি জোনাল্ড সাল্ক? দেখো, জোনাল্ড সাল্ক। এবার অপশানগুলো তোমাদের যত জানবে না, যত এই অপশন সম্বন্ধে তোমাদের আইডিয়া বেশি থাকবে, তত অ্যান্সারের কিন্তু অ্যাকুরেসি বাড়বে। দেখো, জোনাল্ড সাল্ক তোমরা সকলেই জানো, তিনি পোলিও প্রতিষেধক বা সাল্ক ভ্যাকসিন যে টিকা, সেটা কিন্তু জোনাল্ড সাল্ক আবিষ্কার করেন। তাহলে এটা তো হবে না। আলবার্ট আইনস্টাইন কি করেন? তিনি কিন্তু আপেক্ষিক তত্ত্ব এবং এটাও পরীক্ষায় দেয় যে এই যে আলবার্ট আইনস্টাইন, তিনি নোবেল পুরস্কার পান কত 1921 সালে, কিসের জন্য? তো পদার্থবিদ্যায় ক্যাথোড রশ্মি দ্বারা আলোকতড়িৎ ক্রিয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার জন্য কিন্তু এই আলবার্ট আইনস্টাইন কিন্তু 1921 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, জন লোগি বেয়ার্ড কী করে? জন লোগি বেয়ার্ড তিনি টেলিভিশন আবিষ্কার করেন হচ্ছে জন লোগি বেয়ার্ড। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন চার্লস হারবার্ট বেস্ট। তো দেখো, অ্যাকচুয়ালি আমি কেন এইভাবে পড়াই, দুটো কারণ। তোমাদের তথ্য সম্বন্ধে আইডিয়া বাড়বে, 1 নম্বর। আর একটা প্রসেস দেখো, তুমি যদি মনে করো কৃত্রিম ইনসুলিন কে আবিষ্কার করে এটা তুমি জানো না, কিন্তু বাকি এই যে বি, সি এবং ডি, এই 3টে অপশন সম্বন্ধে তোমার আইডিয়া আছে, তাহলে ওই অপশনটা না জানলেও কিন্তু তুমি অ্যান্সার করে আসতে পারবে। তো এই কারণে বিশেষভাবে অনেক তথ্য জানাটা কিন্তু তোমার কাছে এটা অ্যাকুরেসির পরিমাণ বাড়াবে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। নেক্সট কোশ্চেন দেখো, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অর্নিথোলজি, অর্থোপ্রেডিক্স, অর্থোগ্রাফি নাকি অপটিক্স? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্নিথোলজি। এর আগে অনেকবার করিয়েছি, যারা যারা অনেকদিন ধরে ভিডিও ফলো করছো তারা জানো। পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। অর্থোপোডিক্স কি? অর্থোপোডিক্স হচ্ছে ধরো প্রাণীর যে পেশি নিয়ে যেসব গঠনগত ত্রুটি, এইসব নিয়ে যে তোমার বিদ্যা, সেটাকে বলা হয় অর্থোপেডিক্স। অর্থোগ্রাফি কি? দেখো, ব্যাপারটাই অর্থোপেডিক্স, তো পেয়েই গেলে। অর্থোগ্রাফি হচ্ছে বানান সম্পর্কিত বিদ্যা। এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছিল, যে বানান সম্পর্কিত, যে বানান ভুল ত্রুটি এগুলো, এই যে সম্পর্কিত বিদ্যা, সেটাকে বলা হয় অর্থোগ্রাফি। আর অপটিক্স তো বুঝতেই পারছো, যে আলোকের যে উপাদান সংক্রান্ত যে বিদ্যা, সেটাকে বলা হয় অপটিক্স। পরবর্তী কোশ্চেন দেখো, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ নিচের কোনটি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার, আচ্ছা, নিচের কোনটি? দেখো, চিল্কা হ্রদ, বৈকাল হ্রদ, কাস্পিয়ান সাগর নাকি উলার হ্রদ? দেখো, উলার হ্রদ তোমরা জানো কোথায় আছে, জম্মু কাশ্মীরে। এখানে কি বলেছে? এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বলেছে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ জম্মু কাশ্মীরের যে উলার হ্রদ, সেটা কিন্তু দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। তাহলে তোমরা আমাকে জানাও যে এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ নিচের কোনটি হবে, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর বাকি বৈকাল হ্রদ কে কোথায় আছে, এগুলো কিন্তু তোমরা জানো, না জানলে এগুলো নিজেরা রিভিশন করো। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমি কিন্তু ওইখানে যে তোমার টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু আমি পিডিএফ প্রোভাইড করে দিই। তো তোমরা যারা অনেকদিন ধরে প্র্যাকটিস করছো, তারা আগে চেষ্টা করো আমার পিডিএফটাকে কমপ্লিট করে তোমরা নিজেরা কোনো খাতায় অ্যান্সার করে আমার ভিডিওর সাথে তোমরা মেলাতে পারো। তাহলে তোমাদের নিজেদেরও যে কতটা কি প্রিপারেশন চলছে, কেমন চলছে, তোমরা কিন্তু বুঝতে পারবে। আর যারা নিউ আছো, তারা আমার ভিডিওগুলো দেখে নিয়ে আগে নিজেকে তৈরি করো, তারপরে তোমরা করতে পারো। খানবেল কোথাকার প্রধান নদী? দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ নাকি পুদুচেরি? তো এগুলো সবই হচ্ছে ভারতের কি কেন্দ্রশাসিত অঞ্চল। তো খানবেল কোথাকার প্রধান নদী? তো মনে রেখো অপশান নাম্বার এ, অর্থাৎ দাদরা এবং নগর হাভেলি, এদের প্রধান নদী, এইখানকার প্রধান নদী হচ্ছে খানবেল। পরবর্তী কোশ্চেন দেখো,
নিম্নের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব যুগাদি উৎসব বা উগাদি বলে, মানে এটা তোমার হিন্দিতে উগাদি বলে, তো যাই হোক যুগাদি বা উগাদি যাই হোক, এটা উগাদিও হতে পারে। তো উগাদি উৎসব নিচের কোনটি বিখ্যাত উৎসব? কেরালা, উড়িষ্যা, কর্ণাটক নাকি হিমাচল প্রদেশ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, কর্ণাটকের একটি বিখ্যাত উৎসব কিন্তু এই উগাদি উৎসব। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? নীল, হলুদ, সবুজ না লাল? দেখো আমি তোমাদের একটা জিনিস বলে দিয়েছি, যারা ধরো ইংলিশে পড়াশোনা করো তাদের তো জানো ভিভ জিওর, তাই না? ভিভ জিওর বলে একটা টার্ম আছে, কিন্তু যারা বাংলায়, বিশেষ করে আমার যারা চ্যানেল ম্যাক্সিমাম বাংলায় করো, তো বেনিয়া সহকলা এই টার্মটা মনে রাখবে। কি বললাম? বেনিয়া সহকলা। তো এটা দিয়ে কি হবে দেখো, বে মানে বেগুনি, অর্থাৎ এই অর্থাৎ বেগুনি, তা বেগুনির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। কি বললাম? বেগুনির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। আর এই যে লাল ডান দিকে আছে, তো এর তরঙ্গদৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি। আর মনে রাখবে, যার তরঙ্গদৈর্ঘ্য বেশি হয় তার কম্পাঙ্ক কিন্তু কম হয়। কেননা নিউ ইকুয়াল টু একটা সম্পর্ক আছে, রিলেশনের নিউ প্রপোর্শনাল সি বাই ল্যামডা, বা নিউ ইকুয়াল টু তুমি করতে পারো নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে দেখো ল্যামডা মানে তরঙ্গদৈর্ঘ্য, এই উচ্চারণ হচ্ছে ল্যামডা, আর এটা হচ্ছে নিউ। তার নিউ মানে কি? কম্পাঙ্ক, আর ল্যামডা মানে তরঙ্গদৈর্ঘ্য। তাহলে নিউর সাথে এই যে নিউর সাথে ল্যামডার কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি? নিউ বাড়লে ল্যামডা কমবে, তার মানে কম্পাঙ্ক বাড়লে তরঙ্গদৈর্ঘ্য কমবে, আর কম্পাঙ্ক কমলে তরঙ্গদৈর্ঘ্য বাড়বে। তাহলে তোমাকে যদি পরীক্ষায় এটা দিত যে নিচের কোন আলোর তোমার কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে যার তরঙ্গদৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি, তাহলে তখন অ্যান্সার কিন্তু হতো নীল আলোর, নীল এখানে নীল দিয়েছে, তো বেগুনি থাকলে বেগুনি হতো। তো যাই হোক, যেহেতু বেগুনি নেই, তাই না, তার বেগুনির পরেই কী আছে? নীল, এই যে বেনিয়া, তো তখন নীল হবে। তো নীল আলোর এই অপশন বেসিসে নীল আলোর তোমার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, অর্থাৎ কম্পাঙ্ক বেশি। আশা করি তোমরা এই বিষয়টা কিন্তু ভুল করবে না। আর পরবর্তী কোশ্চেন দেখো, ব্যাকটেরিয়ার আবিষ্কর্তা কে? আলেকজান্ডার ফ্লেমিং, ল্যান্ডস্টেইনার, উইলিয়াম হার্ভে নাকি লিউয়েন হক? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, লিউয়েন হক। ইনিই কিন্তু ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। আলেকজান্ডার ফ্লেমিং তোমরা জানো, এর আগে ল্যান্ডস্টেইনার, ভিয়েনার চিকিৎসক ল্যান্ডস্টেইনার, তিনি কী আবিষ্কার করেন? রক্তের গ্রুপ। উইলিয়াম হার্ভে, উনি কিন্তু মানবদের মধ্য দিয়ে যে রক্ত সংবহন পদ্ধতি সেটা আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। তো পরবর্তী কোশ্চেন দেখো, পালামো ব্যাঘ্র অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় নাকি উত্তরাখণ্ড? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ ঝাড়খণ্ডে কিন্তু এই পালামো ব্যাঘ্র অভয়ারণ্য কিন্তু অবস্থিত। এছাড়াও ঝাড়খণ্ডে কিন্তু সিংভূম অভয়ারণ্য, যেটা হাতির জন্য বিখ্যাত। তারপরে তোমার ঝাড়খণ্ডে আরও আছে যেটা হচ্ছে নেকড়ের জন্য, যেটা বিখ্যাত, নেকড়ে বাঘ, যেটা বিশেষ করে লাতেহার অভয়ারণ্য, এটাও কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। আচ্ছা, যদি বলি হরিয়ানায় দেখো তোমার সুলতানপুর পক্ষী সংরক্ষণ একটা আছে, সুলতানপুর নামটা মনে রাখবে, সেটা পাখির জন্য বিশেষ করে বিখ্যাত। হরিয়ানায় একটা সংরক্ষণ আছে। আচ্ছা, ছত্তিশগড় যদি বলি, ছত্তিশগড়ে আছে হচ্ছে তোমার ছত্তিশগড়ে পান্না সংরক্ষণ, ছত্তিশগড়ে পান্না সংরক্ষণ, এটাও কিন্তু তোমার ব্যাঘ্র সংরক্ষণ একটা। উত্তরাখণ্ডে যদি বলি, উত্তরাখণ্ডে যেমন দুটো খুব নাম মনে পড়ছে, যেটা হচ্ছে জিম করবেট, তোমরা জানো উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট, যেটা ব্যাঘ্র সংরক্ষণ। এবং উত্তরাখণ্ডে আরেকটা আছে, উত্তরাখণ্ডে আরেকটা আছে চিল্লা অভয়ারণ্য বলে একটা অভয়ারণ্য আছে, যত সম্ভব চিল্লা অভয়ারণ্য। তো এটাও কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত, যেটা পক্ষী সংরক্ষণের জন্য যত সম্ভব। চিল্লা অভয়ারণ্যটা নাকি চিল্লা অভয়ারণ্য পক্ষী না, চিল্লা অভয়ারণ্য নীলগাইয়ের জন্য কিন্তু বিখ্যাত। এটা যত সম্ভব পরীক্ষা এরমও দেয় যে নীলগাইয়ের জন্য কোনটি, নীলগাই সংরক্ষণের জন্য নিচের কোনটি বিখ্যাত, তখন কিন্তু এই চিল্লা অভয়ারণ্য, যেটা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, তো এইগুলো কিন্তু ডিটেলসেও দিতে পারে, তো কোন অভয়ারণ্যে কী সংরক্ষণের জন্য বিখ্যাত সেটাও কিন্তু তোমরা দেখে রাখবে। বিধানসভার সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স 22 বছর, 25 বছর, 30 বছর নাকি 32 বছর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ বিধানসভার সদস্য হতে গেলে তোমায় কিন্তু ন্যূনতম 25 বছর হতে হবে। দেখো এইখানে ভালো করে মাইন্ডেড, বিধানসভার সদস্য হতে গেলে কিন্তু 25 বছর, কিন্তু যদি বলা হয় বিধান পরিষদের সদস্য, তখন কিন্তু রাইট অ্যান্সার হবে 30 বছর। ওকে, বিধানসভার হতে গেলে 25 বছর, আর বিধান পরিষদের সদস্য হতে গেলে কিন্তু 30 বছর। এবং বিধান পরিষদ কিন্তু এখনও পর্যন্ত আগে কিন্তু পশ্চিমবঙ্গে ছিল, পশ্চিমবঙ্গে এখন নেই, এখন শুধু বিধানসভা আছে। এবং এখনও বিধানসভা বলছি কেন, বিধান পরিষদ এখন নেই। আচ্ছা হ্যাঁ, ঠিকই বলেছি, পশ্চিমবঙ্গে বিধানসভা আছে, বিধান পরিষদ নেই।
আচ্ছা, যদি এখানে একটা কোশ্চেন করতে পারে যে এখন পর্যন্ত মানে 2024 পর্যন্ত বর্তমানে কটি রাজ্যে বিধান পরিষদ রয়েছে, তো মনে রেখো এখন বর্তমানে 6টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে। হ্যাঁ, কিছুদিন আগেও মানে 370 ধারা বাতিলের আগেও কিন্তু 7টি বিধান পরিষদ ছিল, যেটা হচ্ছে জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীরে বর্তমানে নেই। তো এখন বর্তমানে বিধান পরিষদের সংখ্যা কয়টি রাজ্যে? 6টি রাজ্যে। তো পরীক্ষা আসতে পারে যে নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ নেই। তো ধরো 3টে রাজ্য দিয়ে দিল যেখানে বিধান পরিষদ আছে, আর একটা দিল নেই। তো এরকমও কোশ্চেন কিন্তু হবে। পরবর্তী কোশ্চেন দেখো, বিধবার অশ্রুজল একটা জলপ্রপাত, এটি কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া, নরওয়ে, ব্রিটিশ কলম্বিয়া নাকি নিউজিল্যান্ড? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, এটা কিন্তু ক্যালিফোর্নিয়ায় কিন্তু তোমার এই বিধবার অশ্রুজল জলপ্রপাতটি কিন্তু অবস্থিত। ভীষণ গুরুত্বপূর্ণ। কিছু নিত্য নতুন তো অবশ্যই কোশ্চেন থাকবেই, তার সাথে পুরনো কিছু রিভিশন থাকবে, তোমরা নিজেরা দেখবে কতটা পরিমাণ ঠিক করতে পারছো। ব্রিক্স এর সদস্য দেশ নয় নিচের কোনটি? প্রথম আগে দেখো, ব্রিক্স এটা তৈরি হয়েছে কাদের সাথে সাথে? যুক্ত হয়েছে কি? বি স্ট্যান্ডস ফর বাংলাদেশ। এখানে দেখো আমি ভুটানও দিয়েছি, আবার বাংলাদেশও দিয়েছি। ক্লিয়ার? কেননা এইখানেই একটু গন্ডগোল করতে পারো, তো আমি ইচ্ছাকৃত এখানে ভুটানটা দিয়েছি, যে এইখানে ব্রিক্স মানে এই যে বি, দেখো এস মানে সাউথ আফ্রিকা, সি মানে চায়না, আই মানে ইন্ডিয়া, আর মানে রাশিয়া, তাহলে বি মানে কি? ভুটানও তো প্রতিবেশী রাষ্ট্র না, এশিয়ার মধ্যে অবস্থিত, এবং বাংলাদেশও এশিয়ার মধ্যে অবস্থিত। তাহলে এইখানে কিন্তু ভুল করো না, এর জন্য আমি অপশান দিয়েছি যে ভুটান এবং বাংলাদেশ। এর মধ্যে ভুটান কিন্তু ব্রিক্সের তোমার দেশ নয়, সদস্য দেশ নয়। বাকি রাশিয়া, বাংলাদেশ, ভারত, চায়না সবাই কিন্তু ব্রিক্সের সদস্য দেশ। ন্যাশনাল ডিয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নয়াদিল্লি, পুনে, বেঙ্গালুরু নাকি কার্নাল? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, কার্নালে কিন্তু এই ন্যাশনাল ডিয়ারি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। পরবর্তী কোশ্চেন, শ্রমিক কল্যাণ কোন তালিকার অন্তর্ভুক্ত? মানে সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা নাকি উপরের কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, শ্রমিক কল্যাণ, শিক্ষা এগুলো সবই কিন্তু তোমার যুগ্ম তালিকা, অর্থাৎ কেন্দ্র রাজ্য উভয়ের তালিকার অন্তর্গত। পর্যায় সারণীর কত নং শ্রেণীতে বিরল গ্যাস অবস্থিত? দেখো বিরল গ্যাস কোনগুলো আগে সেটা জানতে হবে। বিরল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, হিলিয়াম এইচই হচ্ছে হিলিয়াম। আচ্ছা, জেনন আর রেডন, তার মানে 1, 2, 3, 4, 5, 6টা, এই 6টা বিরল গ্যাস আছে, যেটা হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 18 অর্থাৎ শ্রেণী 18 নং শ্রেণীতে কিন্তু অবস্থিত, যাকে শূন্য শ্রেণীও বলা হয়ে থাকে। মেন্ডেলিভের যেটা পর্যায় সারণী, সেক্ষেত্রে আধুনিক পর্যায় সারণীতে এটা কিন্তু গ্রুপ 18। পরবর্তী কোশ্চেন দেখো, মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? 23তম, 24তম, 22তম না 25তম? তো মহাবীর তোমরা জানো শেষ তীর্থঙ্কর, এবং শেষ তীর্থঙ্কর সেটা হচ্ছে 24তম তীর্থঙ্কর। আর পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর, এবং প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। পরবর্তী কোশ্চেন দেখো, মহাবীর নিয়ে এর আগে অনেকবার বলেছি, তো এই কারণে আমি মহাবীর নিয়ে আর এখানে কিছু বললাম না। নিম্নলিখিত কোন দেশের রাজধানীর নাম জারগেব? বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ডেনমার্ক? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ ক্রোয়েশিয়ার তোমার রাজধানীর নাম হচ্ছে, ক্রোয়েশিয়া দেশের রাজধানীর নাম হচ্ছে জারগেব। তো একটা রাজধানী এটা কিন্তু দেয় পরীক্ষায়। ওয়ারলি এটি কোথাকার একটি লোকচিত্রণ কলা, মানে লোকচিত্রণ কলা। যেমন একটা এক্সাম্পল দিই, বিহারের যেমন মধুবনী, তাই না? বিহারের মধুবনী। তো পরীক্ষায় একবার এমটিএস পরীক্ষা দিয়েছিল, এই যে মধুবনী যে চিত্রটা, এটা বিহারের একটা বিখ্যাত চিত্র। তো এটা কিসের উদ্দেশ্যে এই মধুবনী চিত্রটা করা হয়? তো এরকমও কোশ্চেন কিন্তু আসে। তো যেসব চিত্রকলা আছে সেগুলো কিন্তু ডিটেলসে একটু জানবে, বিশেষ করে এসএসসি, এমটিএস, সিএইচএসএলের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এবং সিজিএলও এই টাইপের কোশ্চেন হয়। তো মধুবনী অ্যাকচুয়ালি রাম সীতা বা লক্ষ্মণ এদের যে কাহিনী, তো এই কাহিনী লিপিবদ্ধই হচ্ছে মধুবনী চিত্রে। ক্লিয়ার? আচ্ছা, ওয়ারলিটা তাহলে কোথাকার? দেখো পশ্চিমবঙ্গের, তো তোমার পশ্চিমবঙ্গের কোনটা? পশ্চিমবঙ্গের হচ্ছে আমরা যে তোমার আলপনা দিই, তো আলপনা হচ্ছে পশ্চিমবঙ্গের। আচ্ছা, মধ্যপ্রদেশের হচ্ছে যেটাকে বলে ট্যাটু, হ্যাঁ টাটু হচ্ছে মধ্যপ্রদেশের। তাহলে মহারাষ্ট্রের কিন্তু এই ওয়ারলি যে একটা লোকচিত্রণ, এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রের কিন্তু অন্তর্গত, বা মহারাষ্ট্রের যে লোকচিত্রণ কলা সেটা হচ্ছে ওয়ারলি নামে পরিচিত। কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইন আধিকারিক কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি অ্যাটর্নি জেনারেল? তো রাইট অ্যান্সার অ্যাটর্নি জেনারেল। ইনি কিন্তু কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইন আধিকারিক। দেখো একটা জিনিস একটু জেনে রাখা উচিত, যে অ্যাটর্নি জেনারেল অ্যাকচুয়ালি কে হন?
তো অ্যাটর্নি জেনারেলকে সেই যোগ্যতা থাকতে হবে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারক হওয়ার সেই যোগ্যতা তাকে থাকতে হবে, তারাই কিন্তু অ্যাটর্নি জেনারেল হয়। এবং অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আরেকটা বিষয় জেনে রাখো যে অ্যাটর্নি জেনারেল ইনিই তোমার রাজ্যসভা বা লোকসভা এই দুই কক্ষের সদস্য না হয়েও তিনি কিন্তু এই দুই কক্ষেই কিন্তু তোমার আলোচনায় বসতে পারেন বা সে ডিবেটে অংশগ্রহণ করতে পারেন। ক্লিয়ার? চলো, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরগুপ্ত, অক্ষয় কুমার দত্ত, নীলরতন হালদার নাকি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ ঈশ্বর কুমার গুপ্ত, ইনি কিন্তু সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন। যদি বলে অক্ষয় কুমার দত্ত, ইনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকা। আমি তোমার এটা টেকনিক্যালি একটা মনে রাখতে বলেছিলাম, কীভাবে মনে রাখবে। যাক, এগুলো যত প্র্যাকটিস করবে ততই কিন্তু মনে থাকবে, এর কোনো বিকল্প নেই। তুমি যে টেকনিকে মনে রাখবে সেই টেকনিকও তো তোমায় মনে রাখতে হবে। তো সবচেয়ে ভালো তুমি যত প্র্যাকটিস করবে তত জিনিসগুলো মনে থাকবে। ক্লিয়ার? প্রতিদিন এভরিডে তোমাকে জিকে 50-60টা করে করতেই হবে, কোনো প্র্যাকটিস সে তুমি যেখান থেকেই করো, যেখানে তোমার ভালো মনে হবে তুমি সেখান থেকে করতে হবে। তোমাকে এভরিডে জিকে প্র্যাকটিস করতে হবে, এটাই একমাত্র মনে রাখার তোমার মানে মনে রাখতে পারার, এইভাবেই মনে রাখতে হয়। ওকে, তো অক্ষয় কুমার দত্ত কি বললাম, তোমার তত্ত্ববোধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত। এবং এই নীলরতন হালদার, এটা আমি এর আগে কখনো করাইনি, যেটা তোমার হঠাৎ করে পেয়েছি। তো ইনি কিন্তু বঙ্গদূত, কি বললাম, বঙ্গদূত। তো বঙ্গদূত পত্রিকার সম্পাদক হচ্ছে নীলরতন হালদার, বঙ্গদূত। এবং এই যে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, এটা এর আগেও করেছি, জ্ঞানান্বেষণ, জ্ঞান অন্বেষণ। তো এইভাবে মনে রাখবে, জ্ঞান অন্বেষণ, এই পত্রিকার সম্পাদক হচ্ছে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন দেখো, রজত বিপ্লব নিচের কোনটির সঙ্গে জড়িত? সারের উৎপাদন বৃদ্ধি, আপেলের উৎপাদন বৃদ্ধি, মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি নাকি আলুর উৎপাদন বৃদ্ধি? দেখো, এগুলো সবই জানো, আপেলের উৎপাদন বৃদ্ধি, সারের উৎপাদন বৃদ্ধি, তাহলে মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি, এর সাথে জড়িত হচ্ছে রজত বিপ্লব। আলু তো জানোই, গোল বিপ্লব। ওকে, সার হচ্ছে ধূসর বিপ্লব। ওকে, তো কি বললাম যে মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি, এটার সাথে জড়িত কি? এটার সাথে জড়িত হচ্ছে রজত বিপ্লব। পরবর্তী কোশ্চেন দেখো, কোন প্রধানমন্ত্রীর সময়ে ভারতরত্ন সম্মান এই পুরস্কারটি বন্ধ করে দেওয়া হয়েছিল? মানে ভারতরত্ন পুরস্কার তো আগে চালু ছিল, তোমরা জানো কত সাল থেকে, এর আগে পড়িয়েছি, চালু ছিল। কিন্তু একটা প্রধানমন্ত্রী, কোনো এক প্রধানমন্ত্রী, তার সময়ই ভারতরত্ন সম্মান পুরস্কার কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এবং এটা যত সম্ভব, আমি তোমাদের বলি, এই মুহূর্তে মাথায় আসছে না, তবে যত সম্ভব 1977, 1977 সাল, 1977 সালের 13ই জুলাই। তো একটু দেখে নেবে তোমরা, এই সময় মোরারজি দেশাই যখন প্রধানমন্ত্রী হয়, তখন কিন্তু এই ভারতরত্ন যে সম্মান, সেই পুরস্কারটি বন্ধ করে দেওয়া হয়। এবং আবার ইন্দিরা গান্ধীর সময় কিন্তু এই পুরস্কার আবার চালু করা হয়। তো রাইট অ্যান্সার কী হবে? মোরারজি দেশাই, এনার সময় কিন্তু এই ভারতরত্ন সম্মান যে পুরস্কার, সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আটাকামা মরুভূমি কোন মহাদেশের অন্তর্গত? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অর্থাৎ দক্ষিণ আমেরিকার মরুভূমি হচ্ছে আটাকানা মরুভূমি। পরবর্তী কোশ্চেন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? রাজ্যপাল? দেখো, এইখানে অনেকে একটু ভুল করতে পারো, ভালো করে বুঝতে হবে যে হাইকোর্ট কোথায় থাকে। রাজ্যের ক্ষেত্রে হাইকোর্ট হয়, তো সবাই কিন্তু ভুল করে রাজ্যপাল করে দিতে পারো। ক্লিয়ার? বলেছে নিয়োগ করেন। দেখো, নিয়োগ করেন আর শপথ বাক্য পাঠ করান দুটো এক জিনিস না। তো যদি বলে নিয়োগ করেন কে, তখন অ্যান্সার হবে কিন্তু রাষ্ট্রপতি। হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, নিয়োগ করেন তোমার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের সঙ্গে আলোচনা করে, রাজ্যপালের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি নিয়োগ করেন। কিন্তু শপথ বাক্য পাঠ করানকে, যদি বলা হয় শপথ বাক্য পাঠ করানকে, তখন অ্যান্সার হবে কিন্তু রাজ্যপাল। তো এটা কিন্তু তোমরা সাবধান, এটা হয়তো অনেকে জানো, কিন্তু তা সত্ত্বেও আমি জাস্ট জায়গাটাকে ক্লিয়ার করে দিলাম যে নিয়োগ করে কিন্তু রাষ্ট্রপতি, কিন্তু শপথ বাক্য পাঠ করান কিন্তু রাজ্যপাল। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একবার রোপণ করে যে সকল গাছ থেকে দীর্ঘদিন ধরে ফসল পাওয়া যায় তাদেরকে কি গাছ বলে? মানে তাদেরকে কি বলে? খারিফ ফসল, রবি ফসল, বাগিচা ফসল নাকি উপরের কোনোটি নয়? তো মনে রেখো, তাদেরকে কিন্তু বাগিচা ফসল বলা হয়। যেসব গাছ একবার রোপণ করে সেখান থেকে দীর্ঘদিন ধরে ফসল পাবো, সেটাকে বলা হয় বাগিচা ফসল। আর যদি বলি খারিফ ফসল বা রবি ফসল, খারিফ ফসল তোমরা জানো গ্রীষ্মকালে রোপণ করা হয়, আর শীতকালের শুরুতে তোলা হয়। রবি ফসল কি শীতকালের শুরুতে রোপণ করা হয় এবং গ্রীষ্মকালের শুরুতে তোমার তোলা হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো,
একমাত্র ছায়াছবি যেটি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা পরিচালিত সেটি কোনটি? সোনার তরী, বলাকা, চৈতালি, নটির পুজো। তো সবই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের। তো কোনটা রাইট অ্যান্সার হবে? একমাত্র ছায়াছবি সেটা হচ্ছে নটির পুজো। এটা একমাত্র ছায়াছবি যেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা পরিচালিত, সেটি হচ্ছে নটির পুজো। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি? দেখো সবই ঋতুপর্ণ ঘোষের, ঋতুপর্ণ কিন্তু ঋতুপর্ণা না, হ্যাঁ, ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি হীরের আংটি, চোখের বালি, রেইনকোট, চিত্রাঙ্গদা। তো সবই কিন্তু ঋতুপর্ণা ঘোষের ছবি। এই নামগুলোও মনে রেখো, তোমাকে দিতেই পারে নিচের কোনটি ঋতুপর্ণা ঘোষের ছবি। তো চোখের বালি বলো, রেইনকোট বলো, চিত্রাঙ্গদা, হীরের আংটি সবই ঋতুপর্ণা ঘোষের ছবি। কিন্তু ঋতুপর্ণা ঘোষের প্রথম ছবি কোনটা? সেটা হচ্ছে হীরের আংটি। অপশন নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। কৃষিজ পণ্য বিপণনের জন্য তৈরি একটি ইলেকট্রনিক্স ট্রেডিং প্ল্যাটফর্ম যেটাকে বলা হয় ডিজিটাল মান্ডি, এটি কোন রাজ্যের একটি তথ্য প্রযুক্তি প্রকল্প? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক। তো এরকম অনেক বিভিন্ন রাজ্যের বিভিন্ন ডিজিটাল তোমার তথ্য প্রযুক্তি প্রকল্প বেরিয়েছে যখন নরেন্দ্র মোদী আসার পর, যখন তোমার যেটাকে বলা হয় মেক ইন ইন্ডিয়া, এই যে ব্যাপারটা চালু করেছে, হ্যাঁ, তো তারপরেই কিন্তু এরকম বিভিন্ন রাজ্য বিভিন্ন তোমার তথ্য প্রযুক্তি প্রকল্প করেছে। তো ডিজিটাল মান্ডি এটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যের একটি তথ্য প্রযুক্তি প্রকল্প। এটা কৃষিজ পণ্য বিপণনের জন্য, এবং কিসের উদ্দেশ্যে সেটাও কিন্তু কোশ্চেনে দিয়ে দিয়েছি যে কৃষিজ পণ্য বিপণনের জন্য এটা একটা তোমার ইলেকট্রনিক্স ট্রেডিং প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল মান্ডি, যেটি উত্তরপ্রদেশ রাজ্য, উত্তরপ্রদেশের সরকার কিন্তু এটা তৈরি করেছে। দুধসাগর জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? দেখো দুধসাগর নিয়ে এর আগে আমি ভুল বলেছিলাম, তার জন্য আমি বলেও দিয়েছি, তোমাদের পিন করে দিয়েছি। সেগুলো দু একটা হয় অনেক সময়, তো সেগুলো নিয়ে কেউ কিছু মনে করো না, আমি কোনো না কোনো সময় সেটাকে ঠিক করে দেবো। তো সবাই অন্তত টাচে থেকো, তাহলে দেখবে ভুলটা তোমরা ঠিক পেয়ে যাবে। তো দুধসাগর জলপ্রপাত এটা যেটা বলেছিলাম, অন্য কিছু বলেছিলাম, সেটা হচ্ছে গোয়াতে অবস্থিত এবং সেটা মান্ডবী নদীর উপর। ওকে, মান্ডবী নদীর উপর কিন্তু দুধসাগর জলপ্রপাত কিন্তু অবস্থিত এবং খুব বিউটিফুল। এটা একটা ফলস, মানে দারুণ দেখতে। কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? নেপচুন, প্লুটো, ইউরেনাস, শনি। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, ইউরেনাসকে কিন্তু সবুজ গ্রহ বলা হয়। লাল মঙ্গল, তো তুমি জানো মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। কত সালে কর ব্যবস্থা যেটা জিএসটি এটা চালু হয়? 2016, 2017, 2015, 2018। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ 2017 সালে কিন্তু এই কর ব্যবস্থা জিএসটি চালু হয়। এবং এই জিএসটি নিয়ে মানে কত নং সংশোধনীর মাধ্যমে এটা চালু হয়, এই নিয়ে কিন্তু আমি এর আগের ভিডিওতে কিন্তু ডিটেলসে বলেছি। কোন দেশ প্রথম জিএসটি চালু করে এটাও বলেছি। তো সেগুলো কিন্তু যারা যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি তারা পরপর দেখে যাও, দেখবে আমি কথা দিচ্ছি প্রচুর তথ্য পাবে, প্রচুর। অ্যাজুরাইট কোন ধাতুর আকরিক? লোহা, তামা, পারদ, সীসা। তো রাইট অ্যান্সার তামার আকরিক কিন্তু অ্যাজুরাইট। দেখো লোহার আকরিক কি? ম্যাগনেটাইট, হেমাটাইট, সিডেরাইট। এবার যদি একটু জটিল টাইপের কোশ্চেন দেয়, তোমাকে বললো যে লোহার আকরিক বললো না, বললো লোহার কার্বনেট রূপে আকরিক বলো, CO3 2-। এই যে কার্বনেট, এই কার্বনেট রূপে আকরিক, তখন কিন্তু তোমার জিনিসটা কঠিন হবে। তো শুধুমাত্র আকরিকের নাম জানলে হবে না, কোনটা কী রূপে আকরিক সেটাও কিন্তু তোমাকে জানতে হবে। তো কার্বনেট রূপে আকরিক হচ্ছে সিডেরাইট। ওকে, সিডেরাইট। তো লোহার কার্বনেট রূপে আকরিক হচ্ছে সিডেরাইট। আচ্ছা, পারদের আকরিক কি? পারদের আকরিক হচ্ছে সিনেবার। আর সীসার আকরিক হচ্ছে গ্যালেনা। কি বললাম? গ্যালেনা। আর পারদের আকরিক হচ্ছে সিনেবার। তো এগুলো কিন্তু তোমরা একটু মনে রেখো। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন আন্দোলনের মাধ্যমে জওহরলাল নেহরুর রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটে? চম্পারণ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, হোম রুল আন্দোলন, নাকি খিলাফত আন্দোলন? তো একটু কোশ্চেনের লেভেল দেখো, একটু আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ করছি, যে বলছে কোন আন্দোলনের মাধ্যমে জওহরলাল নেহরুর রাজনীতিতে প্রথম আত্মপ্রকাশ ঘটে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, এই হোম রুল আন্দোলনের মাধ্যমেই কিন্তু জওহরলাল নেহরুর প্রথম কিন্তু এই তোমার রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটে। এখনও পর্যন্ত অলিম্পিকে সবথেকে বেশি স্বর্ণপদক প্রাপক ব্যক্তির নাম কি? মাইকেল ফেলপস, কোষকে হাগিনো, হ্যাঁ, অভিনব বিন্দ্রা, কেডি যাদব। তো রাইট অ্যান্সার আমেরিকার কিন্তু মাইকেল ফেলপস, কিন্তু যিনি আমেরিকার অধিবাসী, তিনি কিন্তু এই সবথেকে বেশি, এখনও পর্যন্ত সবথেকে বেশি স্বর্ণপদক প্রাপক ব্যক্তি মাইকেল ফেলপস। এবং এর একটা ডাকনাম আছে, এটাও মনে রাখো, এর ডাকনাম হচ্ছে দ্য ফ্লাইং ফিশ। কি বললাম? দ্য ফ্লাইং ফিশ। দেখো ফিশ কেন বলছে, তো মনে রাখবে ইনি কিন্তু সাঁতারের সঙ্গে জড়িত।
ক্লিয়ার? ইনি সাঁতার, তো দারুণ সাঁতারুর হিসাবেই উনি কিন্তু স্বর্ণপদক পেয়েছিলেন অনেকবার। তো এই দ্য ফ্লাইং ফিশ, এই কারণে তাকে বলা হয় দ্য ফ্লাইং ফিশ, ওকে, অর্থাৎ উড়ন্ত মাছ, ওকে। তো মাইকেল ফেলপস, ওকে। পরবর্তী কোশ্চেন দেখো, পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার প্রাপক মহিলা মাদাম মেরি কুরি, তিনি কোন দেশের লোক ছিলেন? এই টাইপের কোশ্চেনও কিন্তু রেলে কিন্তু দিয়েছিল এর আগের বার। তোমাকে এরকম কোশ্চেন দিয়েছিল যে এই যে আমাদের মেন্ডেলিভ, তিনি মেন্ডেলিভ কোথাকার আদিবাসী ছিলেন? মানে পিরিয়ডিক টেবিল কে তৈরি করেছিলেন? মেন্ডেলিভ। তো তিনি কোথাকার আদিবাসী ছিলেন? তারপর বললো নিলস বোর কোথাকার আদিবাসী ছিলেন? তো এই টাইপের কোশ্চেন যেগুলো গুরুত্বপূর্ণ, এরকম কিছু কোশ্চেন কিন্তু দেবে, মানে এর আগে দিয়েছে, ভবিষ্যতেও দেবে। তো পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার প্রাপক যে মহিলা মাদাম কুরি, তিনি কোন দেশের লোক ছিলেন? আমেরিকা, জার্মানি, ফ্রান্স নাকি ইংল্যান্ড? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, তিনি কিন্তু ফ্রান্সের লোক ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা 60-এর কম? দেখো বিধানসভার সদস্য মানে বিধানসভার ম্যাক্সিমাম, সব রাজ্যেরই ম্যাক্সিমামই বিধানসভার সদস্য সংখ্যা হচ্ছে 60-এর বেশি হতে হবে, এবং অনধিক মানে সব থেকে বেশি কত হতে হবে আমার এই মুহূর্তে ঠিক নেই, তবে 60-এর কম হলে চলবে না। শুধুমাত্র 3টি রাজ্য, কি? গোয়া, সিকিম আর উত্তরাখণ্ড। এই 3টি রাজ্য বাদ দিয়ে বাকি সব রাজ্যের বিধানসভা কিন্তু 60-এর বেশি, ক্লিয়ার? তার মানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার উপরে সবগুলি, অর্থাৎ গোয়ারও 60-এর কম, সিকিমেরও 60-এর কম, উত্তরাখণ্ডও 60-এর কম, অর্থাৎ বিধানসভার সদস্য সংখ্যা বাকি সব কিন্তু 60-এর বেশি হতে হবে। কোন ব্যক্তি কাইজার ই হিন্দ স্বর্ণপদক পান? নেতাজি, গান্ধীজি, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। তো আশা করি সকলেই জানো এটা, তোমার মহাত্মা গান্ধী, ইনি কিন্তু এই কাইজার ই হিন্দ স্বর্ণপদক পান। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন দেয়, তিনি কাইজার ই হিন্দ এই যে স্বর্ণপদক, তিনি এটা তোমার ফিরিয়ে দেন বা এটাকে পরিত্যাগ করেন কিসের জন্য? তো মনে রাখবে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু এই গান্ধীজি কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, জিমন্যাস্টিকের জনক কাকে বলা হয়? হারজিৎ ব্রার বাজা খান, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, উইলিয়াম গিলবার্ট গ্রেস নাকি ফ্রেডরিক লুডভিগ জাহান? তো রাইট অ্যান্সার ফ্রেডরিক লুডভিগ জাহান, ইনি কিন্তু জিমন্যাস্টিকের জনক, ক্লিয়ার? এবং একটা কথা মনে রেখো, এই জিমন্যাস্টিকে বলা হয় তোমার মাদার অফ, কি বলবো, অল, মানে সমস্ত ব্যায়ামের মা, এরকম হবে, মানে সমস্ত ব্যায়ামের না, সমস্ত খেলার, হ্যাঁ, মাদার অফ অল গেমস, ক্লিয়ার? তো এটাই জিমন্যাস্টিককে বলা হয় কিন্তু, একটু তাও দেখে নিও, আমি এর আগেও পড়িয়েছি, মাঝে মাঝে গণ্ডগোল হয়ে যায়। আচ্ছা, এইখানে বাকি যেগুলো দেখো, উইলিয়াম গিলবার্ট গ্রেস, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, হারজিৎ ব্রার বাজা খান, এগুলো সবাই কেউ না কেউ কোনো কিছুর জনক, ক্লিয়ার? তো এগুলো কিন্তু তোমরা দেখে নিও, ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু অপশানগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, কেউ ক্রিকেটের জনক, কেউ ফুটবলের জনক, এগুলো দেখে নিও। নিচের কোনটি সূর্যের সবচেয়ে বাইরের স্তর? কোর, করোনা, ফটোস্পিয়ার নাকি ক্রোমোস্পিয়ার? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ করোনা হচ্ছে সূর্যের সবচেয়ে বাইরের স্তর। পরবর্তী কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2003 সালে 8ম তপশিলে কী কী যুক্ত হয়েছে? দেখো আমি অপশানে দিয়ে দিয়েছি, ফলে তাদের কোশ্চেন পড়লেও কিন্তু তোমাদের অনেক কিছু জানা হবে। বোরো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি, এই 4টে ভাষাকে কিন্তু যুক্ত করা হয়েছিল 2003 সালের 8ম তপশিলে। এবার বলেছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই 4টে ভাষা, বোরো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি, ভালো করে মনে রেখো, তোমাকে দিতেই পারে যে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নিচের কোন ভাষাটিকে যুক্ত করা হয়েছিল, দিয়ে এদের মধ্যে একটা দিল আর বাকি অন্য কিছু দিয়ে দিল। তো এরমও কোশ্চেন হতে পারে। তো এই কারণে আমি প্রশ্নটাও করি এমনভাবে যাতে প্রশ্নের মধ্যেই তোমরা অনেক অ্যান্সার পেয়ে যাও, অনেক কটা। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এবং কত সালে হয়েছিল সেটাও তোমরা পেয়ে গেছো, 2003 সালে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত মাসের মধ্যে তা পূরণ করতে হয়? 3 মাস, 5 মাস, 6 মাস নাকি 1 মাস? তো রাইট অ্যান্সার 6 মাসের মধ্যে কিন্তু তার এই রাষ্ট্রপতির পদ কিন্তু পূরণ করতে হয়। ততদিন পর্যন্ত কে দায়িত্ব নেয়? উপরাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে সুইফট এর পুরো নাম কি? সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। দেখো পুরোটা পড়লাম না, তোমরা পড়ে নিও। তো এটা রাইট অ্যান্সার হবে সোসাইটি ফর ইন্টারন্যাশনাল ইন্টারমিডিয়েট ইন্টারাকশন ইন্টারনাল। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল
ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান, এটাই হচ্ছে সুইফট। তোমরা জানো সুইফট ব্যাঙ্ক তোমার টাকা ট্রান্সফার, এক দেশ থেকে আরেক দেশে টাকা ট্রান্সফারের সেক্ষেত্রে সুইফট ব্যাঙ্ক ইউজ করা হয়। তো সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান, এটাই হচ্ছে সুইফটের পুরো নাম, দিতে পারে কিন্তু। অর্ডার অফ দ্য রাইজিং সান, এটি কোন দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার? যেমন আমাদের সর্বোচ্চ যে অসামরিক পুরস্কার সেটা হচ্ছে ভারতরত্ন, ক্লিয়ার? সেরকমভাবে অর্ডার অফ দ্য রাইজিং সান এটা কোন দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার? শ্রীলঙ্কা, রাশিয়া, ফ্রান্স, জাপান। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, এটা জাপানের কিন্তু সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে অর্ডার অফ দ্য রাইজিং সান। নিচের কোনটি লিথার্জ নামে পরিচিত? নাইট্রাস অক্সাইড, ডয়টেরিয়াম অক্সাইড, লেড মনোঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড। দেখো এবার নাইট্রাস অক্সাইডের সংকেত কি? দেখো অপশন সম্বন্ধে জানা থাকলে কতটা কোশ্চেন অ্যান্সার করো। তুমি মনে করো লিথার্জ জানো না, ধরে নাও লিথার্জ তুমি জানো না, এটা কি জিনিস তুমি জানো না, কিন্তু তুমি এটা জানো নাইট্রাস অক্সাইড যার সংকেত হচ্ছে N2O, তুমি জানো এটা হচ্ছে লাফিং গ্যাস, এটা তোমার আইডিয়া আছে। আচ্ছা ঠিক আছে। ডয়টেরিয়াম অক্সাইড D2O, এটা কি হাইড্রোজেনের যে ভারী হাইড্রোজেনের আইসোটোপটা এই ডয়টেরিয়াম অক্সাইডে থাকে, অর্থাৎ ভারী জল, এটাও তুমি জানো। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কী বলা হয়? শুষ্ক বরফ বা ড্রাই আইস, এটাকে কী বলে? ড্রাই আইস। তাহলে এটাও তুমি জানো, তাহলে জানো না কোনটা? যেটা পড়ে আছে তো সেটাই লিথার্জ। অর্থাৎ লেড মনো অক্সাইড যার সংকেত হচ্ছে PbO, এটাই কিন্তু লিথার্জ। তো লিথার্জ কোনটা? লিথার্জ হচ্ছে লেড মনো অক্সাইড। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি এশিয়া তথা ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর? অপ্সরা, ধ্রুব, সিরাস, জারিনা, প্রত্যেকটাই নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো এশিয়া তথা ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনটা? তো রাইট অ্যান্সার অপ্সরা। অপ্সরা হচ্ছে ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এবং শুধু ভারতের না, এশিয়ার মধ্যে। মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড বেন্টিং, লর্ড হেস্টিং, লর্ড ক্যানিং নাকি লর্ড ওয়েলেসলি? মহাবিদ্রোহ কত সালে হয়েছিল তোমরা জানো? 1857 সালে, তাই না? 1857 সালে কিন্তু মহাবিদ্রোহ হয়। তো এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কিন্তু মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন। এস্টিমেট কমিটিতে কতজন সদস্য থাকে? দেখো বিভিন্ন কমিটি আছে তোমরা জানো, যেটা হচ্ছে এস্টিমেট কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আরও কিছু কমিটি আছে, নামটা মনে আসছে না এই মুহূর্তে। তো এরকম বিভিন্ন কমিটিতে সদস্য সংখ্যা থাকে। কোনো কমিটিতে দেখা যাচ্ছে এস্টিমেট কমিটিতে, যেমন আমি বলে দিই, এস্টিমেট কমিটিতে সদস্য সংখ্যা হচ্ছে 30 জন থাকে, সেরকমভাবে 22 জন থাকে। এরকম কোন কমিটি? মনে হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে 22 জন থাকে, ঠিক আছে? তো সেখানে 15 জন হচ্ছে লোকসভা থেকে থাকে, এবং 7 জন থাকে রাজ্যসভা থেকে, ক্লিয়ার? তো 15 জন থেকে লোকসভা তোমাকে এরকমও দিতে পারে যে তোমার হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যে সদস্য সংখ্যা থাকে সেখান থেকে লোকসভা থেকে কতজন থাকে? তো মনে রেখো 15 জন থাকে লোকসভা থেকে, ক্লিয়ার? লোকসভা আর রাজ্যসভা থেকে থাকে 7 জন, এই মিলিয়ে কিন্তু টোটাল 22 জন। সেটা কোন কমিটিতে থাকে? পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে থাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ধর্মসভা সংগঠনটি কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরাম, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, এই যে ধর্মসভা, ঠিক আছে, ধর্মসভা যে সংগঠন, এই সংগঠনটি তোমার প্রতিষ্ঠা করেন কি? রাধাকান্ত দেব। আত্মারাম পাণ্ডুরাম তোমরা জানো যে আত্মা দিয়ে আমরা প্রার্থনা করি, তো প্রার্থনা সমাজ এর প্রতিষ্ঠাতা হচ্ছে আত্মারাম পাণ্ডুরাম। সেরকমভাবে বাকিগুলো তোমরা নিশ্চয়ই জানো। পরবর্তী কোশ্চেন, কোন সালে ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা চালু হয়? দেখো এখনও পর্যন্ত, আচ্ছা প্রথম কোশ্চেন হচ্ছে জাতীয় জরুরি অবস্থা কে জারি করতে পারে? তো রাষ্ট্রপতি জারি করতে পারে, অবশ্যই কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি তোমার কিন্তু এই জাতীয় জরুরি অবস্থা চালু করতে পারে, ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার কথা হচ্ছে যে এই জাতীয়, পরের কোশ্চেন যেটা হয়, জাতীয় জরুরি অবস্থা কত নং তোমার ধারা অনুসারে সেটা চালু হয়? মনে রাখবে 3টে আছে, একটা হচ্ছে 352 আছে, একটা 356 আছে, আর 360 আছে। তো 360 হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা, 356 এটা হচ্ছে কি? 356 হচ্ছে তোমার রাজ্যের যে অচল অবস্থা, সেটা হচ্ছে মানে রাজ্যের অচল অবস্থার জন্য যে একটা জরুরি অবস্থা, আর 352 হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, ক্লিয়ার? তো এটা কোন সালে প্রথম? 3বার কিন্তু এই জরুরি অবস্থা চলেছিল, তো কোন সালে প্রথম হয়েছিল? তো মনে রেখো যে এই যে ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962 সালে, তো ওই সময় কিন্তু জাতীয় জরুরি অবস্থা প্রথম চালু হয়েছিল। এবং তোমরা তাহলে আমাকে কমেন্টে জানিও যে ওই সময়ে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, ক্লিয়ার? যখন ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা চালু হয় 1962 সালে, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? পরবর্তী কোশ্চেন দেখো,
নিচের কোনটি মঙ্গলের উপগ্রহ? ফোবস, টাইটান, গ্যানিমিড নাকি ইউরোপা? তো এখানে টাইটান তো তোমরা জানো শনির, গ্যামিনিড বৃহস্পতি, ইউরোপাও বৃহস্পতি। তো রাইট অ্যান্সার ফোবস। ফোবস এবং ডিমোস এই দুটোই কিন্তু মঙ্গলের উপগ্রহ। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে গাড়ির হেডলাইটের পিছনে দর্পণ থাকে। দেখো আমি ইংলিশ টার্মে দিয়েছি, তার কারণ তোমাদের পরীক্ষা অনেক সময় কনকেভ কনভেক্স নিয়ে তোমরা ডিস্টার্ব ফিল করো। দেখো কোনো ডিস্টার্বের কিছু নেই, আমি আগে ইংলিশটা দিয়ে বাংলাটা বোঝাই। কনভেক্স, তাই না? কনভেক্স, কনভেক্সে কী আছে? একটা দন্তস্ব আছে। তো মিরর মানে তো দর্পণ। তো কনভেক্স, কনভেক্স মানে হচ্ছে মনে রাখবে উত্তল। দেখো এটা মনে রাখার কোনো মনে রাখতে হবে তোমাদের, কনভেক্স মানে উত্তল আর কনকেভ মানে হচ্ছে অবতল, অবতল। তো এটা তোমাকে মনে রাখতে হবে যে কনকেভ মানে হচ্ছে অবতল আর কনভেক্স মানে উত্তল। আর প্লেন মানে কি? প্লেন মিরর মানে সমতল। আর প্যারাবোলিক মানে হচ্ছে যেটাকে বলা হয় অধিবৃত্তাকার দর্পণ যাকে বলা হয়। তো যদি দেখো বলেছে গাড়ির হেডলাইটের পিছনে তোমাকে যদি প্যারাবোলিক না দিত, ভালো করে বুঝবে এটা নিয়ে। এটা তোমরা কিন্তু দেখো গাড়ির কোনো বইয়ে গাড়ির হেডলাইটের যদি বলা হয় গাড়ির হেডলাইটে কী দর্পণ ব্যবহার করা হয়, তখন তোমরা কিন্তু অবতল দর্পণ ইউজ করবে, মানে অবতল দর্পণ অ্যান্সার করবে। কিন্তু বলেছে গাড়ির হেডলাইটের পিছনে কোন দর্পণ ব্যবহার করা হয়, তখন কিন্তু প্যারাবোলিক মিরর অর্থাৎ অধিবৃত্তীয় দর্পণ, যার নাম হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ। ক্লিয়ার? তো অধিবৃত্তীয় দর্পণ কিন্তু ব্যবহার করা হয় কি? গাড়ির হেডলাইটের পিছনে কোন দর্পণ ব্যবহার করা হয়? অধিবৃত্তীয় দর্পণ। পরবর্তী কোশ্চেন দেখো, তো ওকে আজকে এই যে আমাদের 26 যে মডেল সেট ছিল তো সেটা এইখানেই কমপ্লিট হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। আর অবশ্যই আমরা যখন নোটিফিকেশান দেবো সেটা যেন তোমাদের কাছে দ্রুত চলে যায়, তার জন্য পাশের বেল আইকনটা কিন্তু অন করে রেখে দিও। ক্লিয়ার? তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।